এটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর স্টেটমেন্ট। The amount of heat given to a system is equal to the sum of the increase in the internal energy of the system plus the external work done. এটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর স্টেটমেন্ট। মানে হচ্ছে কি পরিমাণ, যে পরিমাণ এনার্জি তুমি একটা হিটটা এক ধরনের এনার্জি, যে পরিমাণ এনার্জি তুমি একটা সিস্টেমকে দিবা তার কিছু অংশ ব্যয় হবে ওই সিস্টেমের ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করতে, আর বাকি অংশ দিয়ে সে কাজ করবে, মানে এক্সটার্নাল কাজ করবে, যেটা তুমি আউটপুট হিসেবে পাবা। এটা হচ্ছে স্টেটমেন্ট। আর ম্যাথমেটিক্যালি এটাকে ডেল এইচ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ দিয়ে দেখানো হয়। এখানে এইচটা হচ্ছে যে অ্যামাউন্ট অফ হিট তুমি দিলা, ইউটা হচ্ছে ইন্টারনাল এনার্জি, আর ডাব্লিউটা হচ্ছে এক্সটার্নাল ওয়ার্ক ডান। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর কিছু অ্যাপ্লিকেশন পড়াবো। প্রথম অ্যাপ্লিকেশনটা অনেকেই জানো। আচ্ছা, এটা দিয়ে শুরু করি। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর অ্যাপ্লিকেশন অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। আচ্ছা, দ্য ইন্টারনাল এনার্জি স্পেসিফিক হিট অফ গ্যাস। আমরা যেটা আজকে পড়বো সেটা হচ্ছে এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইউজ করে আমরা বের করব স্পেসিফিক হিট অফ গ্যাসের ইকুয়েশন বের করব। স্পেসিফিক হিট অফ গ্যাস, আমরা দুই ধরনের স্পেসিফিক হিট অফ গ্যাস নিয়ে আলোচনা করব। কনস্ট্যান্ট ভলিউমে, কনস্ট্যান্ট প্রেসারে। তোমরা কি স্পেসিফিক হিট অফ গ্যাস সম্পর্কে আইডিয়া আছে কিনা? জি ম্যাম। স্পেসিফিক হিট, হ্যাঁ, স্পেসিফিক হিটটা হচ্ছে গিয়ে মনে করো 1 কেজি পরিমাণ কোনো 1 লিটার পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 8 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ এনার্জি, মানে যে পরিমাণ হিট তোমাকে দিতে হবে, সেটাই তার হচ্ছে স্পেসিফিক হিট। সেই ওই সাবস্টেন্সটার স্পেসিফিক হিট। স্পেসিফিক হিট এক একজনের জন্য এক এক রকম হয়। এখন তুমি যদি স্পেসিফিক হিট কনস্ট্যান্ট ভলিউমটাকে কনস্ট্যান্ট রেখে দাও, তাহলে অবশ্যই একটা স্পেসিফিক হিট পাবা। বলে রাখি, এখানে কোয়েশ্চেনটা এরকম আসে যে হ্যাঁ, যা বলছিলাম যে ইন্টারনাল এনার্জিটা হচ্ছে একটা সিস্টেমের যদি ইউ হয় আর ভি আর টি যদি তার ভলিউম আর টেম্পারেচার হয়, তাহলে আমি ভলিউম আর টেম্পারেচার দুইটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরে রাখছি, মানে এগুলো চেঞ্জ হতে পারবে এই ধরনের হয়, তাহলে ইন্টারনাল এনার্জিটা বাকি সবকিছু একটা গ্যাসের অনেকগুলো জিনিস, একটা গ্যাসের যেমন ধরো ভলিউম আছে, টেম্পারেচার আছে, প্রেসার আছে, তারপরে ভলিউম, টেম্পারেচার, প্রেসার, হ্যাঁ, এই তিনটা জিনিস আছে। এখন এই তিনটা জিনিসের মধ্যে যদি তুমি একটাকে কনস্ট্যান্ট ধরে রাখো যে এটা চেঞ্জ করতে পারবে না, তাহলে একটা গ্যাসের ইন্টারনাল এনার্জি ডিপেন্ড করবে বাকি দুইটা জিনিসের উপর। ধরো যদি প্রেসারটাকে যদি কনস্ট্যান্ট ধরে রাখো, তাহলে তুমি তোমার ওই গ্যাসটার ওই ইন্টারনাল এনার্জিটা মেইনলি নির্ভর করবে হচ্ছে তার প্রেসার আর তার টেম্পারেচারের উপরে। এখানে আমরা প্রথমে যে জিনিসটা ধরে রাখছি যে ইন্টারনাল এনার্জি ভি আর টি এর উপর ডিপেন্ড করতেছে, দ্যাট মিন্স এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যদি একটা জিনিসের ভলিউম তুমি কমায় দাও আর টেম্পারেচারটাকে যদি তুমি ঠিক রাখতে চাও, তাহলে তোমার ভলিউমটা, তোমার ওই গ্যাসের ভলিউমটা কমায়, মানে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। যদি একটা গ্যাসের ভলিউম বাড়তে থাকে, তাহলে কিন্তু টেম্পারেচার ড্রপ হয়। ঠিক আছে, এটাই বোঝা যায় যে তাহলে তার মানে কি ওই সিস্টেমটার ইন্টারনাল এনার্জিটা কমে যাচ্ছে যদি ভলিউমটা বেড়ে যায়, আর যদি ভলিউমটা কমে যায় তাহলে ইন্টারনাল এনার্জিটা বেড়ে যায়। এইভাবে এখানে দেখা যাচ্ছে ইন্টারনাল এনার্জির উপরে, তাইলে ইন্টারনাল এনার্জিটা এখন ফাংশন হয়ে গেছে ভি আর টি এর। এখন তোমরা কি ডিফারেনশিয়াল ডেরিভেটিভ গুলা এটা করছো আগে?
ডিফারেনশিয়াল ডেরিভেটিভ। হ্যাঁ, তাহলে তো এটা বুঝবা, এখানে আমি ডিফারেনশিয়াল ডেরিভেটিভ করছি ডিইউ, একবার টি এর সাপেক্ষে করছি, একবার ভি এর সাপেক্ষে করছি এখানে ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এখানে দেখো ডিইউ বাই ডিটি, এখানে বিটা কনস্ট্যান্ট রেখে ডিটি করছি। আরেকটা হচ্ছে ডিইউ বাই ডিবি ডিটি ডিবি, সাথে হচ্ছে এখানে টিটা হচ্ছে কনস্ট্যান্ট। প্রথম অংশে ভলিউমটা কনস্ট্যান্ট রেখে করছি ডিফারেন্সিয়েশন, দ্বিতীয় অংশে আমি টিটা কনস্ট্যান্ট রেখে টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রেখে ডিফারেন্সিয়েশন করছি। এই ধরনের ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল থাকলে কোনো ফাংশন সহ কোনো একটা প্যারামিটারের জিনিসের উপরে হিসাবে থাকে, এরকম হয়। আমি জিরোথ ল থেকে কি জানি, গতদিন যেটা আমরা পড়ছি জিরোথ ল, সরি এখানে আমি জিরোথ ল লিখে রাখছি, এটা আসলে হবে ফার্স্ট ল। এটা ফ্রম জিরোথ ল লিখে রাখছি, এখানে আসলে হবে ফার্স্ট ল। del h is equal to হচ্ছে del u প্লাস del w। এখন del h is equal to del u আর del w সমান জানি আমরা pdv, del pdv। এখন del h, আচ্ছা ঠিক আছে, এখন del h কে আমি কি করতেছি, এখানে আমি ডিফারেন্সিয়েশন করব আগে, সরি du যে আসছে, এই যে del h is equal to du plus pdv, এখানে du এর জায়গায় আমি ওই 2 নাম্বার ইকুয়েশন থেকে ওই ফাংশন পার্শিয়াল ডেরিভেটিভের অংশটুকু এখানে এনে দিছি আর কি, এখানে এসে ইনপুট করছি। এখানে করার পরে আসছে del by del t dt plus del u by del v t dv plus pdv। বুঝতে পারছো এতটুকু তোমরা? এখানে কি ম্যাম করছে বুঝতে পারছো? ইকুয়েশন নাম্বার 2 টা একটু আরেকবার যদি বলেন। এখানে উপরে হচ্ছে ইউটা হচ্ছে ফাংশন অফ v আর t, v এর ফাংশন হচ্ছে ইন্টার 2 নাম্বার ইকুয়েশনে আমি এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বিআরটি আছে, তার মানে বিআরটি এর সাপেক্ষে ফাংশনটা জানতে হবে টি আর বি। এখন কি বোঝা গেছে কিনা এই ইকুয়েশনটা? এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা হয়, ব্র্যাকেটের নিচে যে ম্যাম ছোট ছোট করে যে ভি আর টি টা এগুলা লেখা, এটা সাফিক্স কিসের হিসাবে, জন্য? এগুলা সাফিক্স হিসাবে ইউজ করা হয়েছে, এগুলা বোঝানো হয়েছে যে এই যে ডিফারেন্সিয়েশনটা করছো এই ক্ষেত্রে ভিটাকে তুমি কনস্ট্যান্ট ধরে করছো, এগুলা আর কোনো মিনিং নাই। ঠিক আছে। আচ্ছা তাহলে 3 নাম্বার ইকুয়েশনটা বুঝছো তোমরা সবাই? কি করছি 3 নাম্বার ইকুয়েশনটাতে, বুঝছো? 3 নাম্বারটা বুঝছি। আর পেজ আপলোড দিয়ে আচ্ছা, এই 3 নাম্বার লাইনের পরের লাইন দেখো, এই যে 3 নাম্বার ইকুয়েশন দেখো, আমি পুরো ইকুয়েশনটাকে ডিটি দিয়ে ভাগ করে দিচ্ছি, পুরা ডান বাম দুই দিকেই আমি ডিটি দিয়ে ভাগ করে দিচ্ছি। তো ডিটি দিয়ে ভাগ করার পরে এখানে তো ডেল এইচ বাই ডেল ডিটি আসছে, এখানে ডেল ইউ বাই ডিটি, আর এখানে দেখো উপরের লাইনে আছে ডিটি, এই ডিটি ডিটি ক্যান্সেল হয়ে গেছে, 1 হয়ে গেছে, আর প্লাস ডেল ইউ বাই ডেল বি, আর এখানে ডেল বি বাই ডিটি, ঠিক আছে, পিডিবি বাই ডিটি আছে, ঠিক আছে। এরপর পরের লাইনে আমি কি করছি, এখানে বি বাই ডিটিটা কমন নেওয়া যায়, এই দুই নাম্বার লাইনের, হ্যাঁ 2 নাম্বার লাইনের ডান দিকে ডিটিটা হচ্ছে একটা কমন জিনিস, আমি এটাকে কমন নিয়ে নিলাম পরের লাইনে, আর ওইটা জাস্ট সাইডে রেখে দিচ্ছি। পি প্লাস ডেল ইউ বাই ডেল বি টি আর ডিবি আসছে, এটা কমন নিচ্ছি এখানে। আচ্ছা, এখন যদি আমি এই পুরো ইকুয়েশনটা একটা থাকলো,
del H by del U D equal to ইকুয়েশনটা থাকুক। এখন আমি নিচে একটা কন্ডিশন লিখছি, যদি এই গ্যাসটা যদি হিট করো যখন কনস্ট্যান্ট ভলিউম মানে ভলিউমটা কনস্ট্যান্ট রাখে, ভলিউম এইখান যদি এই কন্ডিশন গুলো আমি ওই ওই উপরের ইকুয়েশনটাতে বসাই, মানে ওই ইফ এর উপরের যে ইকুয়েশনটা আছে এখানে যদি বসাই তাহলে কি আসে দেখো, এই যে লাস্টে ডান দিকে একদম কর্নার ডিবি বাই ডিটি এটা তো আমার জিরো চলে আসছে, তাহলে এই পুরা ডান দিকের এই পুরা জিনিসটা প্লাসের পরে ডান দিকের পুরা ব্র্যাকেট সহ এটা পুরাটা জিরো হয়ে গেল, তাই না? জি ঠিক আছে, তার মানে সিবি সমান আসলো, আর ডেল এইচ বাই ডেল টি সমান তো আমরা জানি এখানে সিবি কনস্ট্যান্ট ভলিউমে ডেল এইচ বাই ডেল টি সমান সিবি, তাহলে এখানে সিবি লেখা যায়, তাহলে সিবি সমান আসে ডেল ইউ বাই ডেল টি ভি। ঠিক আছে, এইটুক পর্যন্ত বোঝা গেছে? জি ম্যাম। জি ম্যাম। এরপরে নিচে দেখো সিমিলারলি সিপি সমান হচ্ছে ডেল এইচ বাই ডেল টি পি যদি হয়, আমি আরেকটা পেজ শেয়ার করতেছি এরপরে পেজটা। ম্যাম নেটওয়ার্ক খুব বাফারিং করতেছে। আচ্ছা, ওইটা নিচে একদম আগের পেজের নিচে ছিল সিপি সমান হচ্ছে ডেল এইচ বাই ডেল টি পি। হ্যাঁ, এটা যদি আমি ওই একদম উপরের ইকুয়েশনে এখন সিপির মানটা বসায় দেই, সিপি সমান হচ্ছে ডেল এইচ বাই ডেল টি, তাহলে সিপি সমান আছে ডেল ইউ বাই ডেল টি ভি প্লাস পি প্লাস ডেল ইউ বাই ডেল টি ভি ডেল বি বাই ডেল টি জিরো। ওই যে ইফ ছিল, ইফ এর আগে যে একটা ইকুয়েশনটা লেখা ছিল, প্লাস যে ইকুয়েশনটা ইফ এর আগে যে ইকুয়েশনটা লেখা ছিল ওইটা হচ্ছে ওইখানে আমি এই ওইখানে সিপির মানটা বসে আমি এটাকে এভাবে পেলাম। ঠিক আছে, আর আমি ওইখানে কনস্ট্যান্ট ভলিউম থেকে আমরা পাইছি যে ডেল ইউ বাই ডেল টি সমান বি, যদি বাইরে বি সাফিক্স বি সমান হচ্ছে সিবি, এটা আমরা লাস্ট একটু আগে প্রমাণ করে পাইছি। তাহলে সিপি সমান আসে হচ্ছে সিবি প্লাস পি প্লাস ডেল ইউ বাই ডেল বি, আর এগুলা যা আছে তা আছে, এখানে আর কিছু পরিবর্তন হচ্ছে না।
তাহলে এই সিবি মাইনাস সিবি, এখানে সিবিটাকে জাস্ট বাম দিকে নিয়ে গেছি মাইনাস করে, যা ছিল তাই আছে। ঠিক আছে, এখন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে জুলস এক্সপেরিমেন্ট থেকে আমরা জানি আইডিয়াল গ্যাসের জন্য ডেল এইচ ইজ ইকুয়াল টু 0 এন্ড ইন্টারনাল এনার্জিটা হচ্ছে 0 হয়ে যায়। আচ্ছা, মানে তুমি যদি পারফেক্ট আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যদি তুমি হিট না দাও তাহলে ওইখানে কোনো ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে না, তার মানে দুটোই 0। এই ক্ষেত্রে ডেল ইউ বাই ডেল ভি মানে এই দুইটা যেহেতু 0, তার মানে এই দুইটাকে ভাগ করলে আসলে অ্যাকচুয়ালি আসে হচ্ছে 0। তার মানে এখানে সিপি বাই সিবি ইজ ইকুয়াল টু পি প্লাস 0, আর এটা তো আছে। এখন তাহলে থাকে হচ্ছে পি ডেল বি বাই ডেল টি, এটা থাকে। হ্যাঁ, এখন দেখো আমি সাইডে একটু ফুটনোট দিছি, পিভি ইজ ইকুয়াল টু আর টি। আর এখানে যদি আমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, পি ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল টু আর, মানে টি এর সাপেক্ষে দুই সাইডে ডিফারেন্সিয়েট করছি। ঠিক আছে, এখানে আমি পি ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল টু আর, এটাই জাস্ট ওইখানে বসায় সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর আসছে। তোমরা কি বুঝতে পারছো এইটুকু? জি ম্যাম। এই আমাদের জায়গায় এটা একটু প্রেসারটাকে কনস্ট্যান্ট, যে পিভি সমান আরটি। হ্যাঁ, আরটা কনস্ট্যান্ট, সবকিছু কনস্ট্যান্ট না, শুধু আর কনস্ট্যান্ট। আর পিটা পিটাও কনস্ট্যান্ট। এখানে আমরা প্রথমেই দেখো একদম যখন স্টার্ট করছি তখন আমি বলেই দিছি এটার ফাংশনটা হচ্ছে ভলিউম আর টি এর ফাংশন। ওই ইন্টারনাল এনার্জিটা ভলিউম আর টি এর ফাংশন। এখানে মেইনলি প্রেসারটাকে কনস্ট্যান্ট ধরেই বাকি দুইটাকে ভেরিয়েবল ধরেই ওই ইন্টারনাল এনার্জিটা করা হয়েছে। এই কারণে দেখো ডিফারেন্সিয়েট তো তুমি শুধু বি এর উপর করবে না, এই যে বাম দিকে পিভি আছে তার মানে কি পি ডিভি বাই ডিটি প্লাস বি ডিপি বাই ডিটি এরকম হওয়ার কথা না, is equal to d r dt by dt এরকম হওয়ার কথা। তো পুরাটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, হ্যাঁ জি ম্যাম। কিন্তু আমি তো প্রথমেই বলে দিছি যে এটা শুধু ভলিউম আর টেম্পারেচারের ফাংশন, তার মানে কি প্রেসারটা কনস্ট্যান্ট, তার মানে প্রেসারকে ডিফারেন্সিয়েট করলে 0 চলে আসে। এই কারণে আমি ওই লাইনটা স্কিপ করে সরাসরি পি ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল টু আর লিখছি। এখন কি বোঝা গেছে? বুঝা গেছে। না, এটা একটু ঝামেলা আছে। আমি তোমাদেরকে যখন পিডিএফ দিব তোমরা খাতায় লিখে মানে নিজেরা একটু চিন্তা করে বের করি যে এই লাইনের পর এই লাইন কিভাবে আসলো, তাইলেই ধরতে পারবা। আমি এখানে এটা খুব ভেঙে ভেঙে করে দিচ্ছি মোটামুটি। আর যদি সমস্যা হয় নেক্সট দিন আমাকে বলি, আমি এটা আবার যে জায়গায় সমস্যা হবে ওই জায়গায় আমি আবার বুঝাই দেবো। আর সমস্যা হবে বলিও। আপনি যদি ওই যে বইয়ের রাইটার নামটা বলে দেন তাহলে আমরা অনলাইন থেকে পিডিএফটা নামিয়ে নিতে। আচ্ছা, নিতে পারো লাইন থেকে পিডিএফ। এটা হচ্ছে বিলাল সুবরানিয়াম, এই হিট এন্ড থার্মোডাইনামিক্স। সুব্রমণিয়াম, ওকে ম্যাম। আমাকে ওই চিপলিরা বললো ওরা যে পিডিএফটা নামাইছে হিট এন্ড থার্মোডাইনামিক্সে, সেটা নাকি আমার সাথে মিলতেছে না। অ্যাকচুয়ালি আমার বইটা একটু পুরানা, এই জন্য মেবি। আচ্ছা, আমি যা পড়াচ্ছি তোমাদের এই যে ছবি দিচ্ছি এগুলো আমি পিডিএফ করে দিয়ে দেবো। ওকে আর ম্যাম। তোমরা যদি চাও তাইলে পিডিএফ নামায় ফেলবা, তাইলে ভালোই হয়। এখানে যে সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর, এই ইকুয়েশন পর্যন্ত তোমাদেরকে আসতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন। আমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করছি হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এটাই হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আচ্ছা এরপরে তোমাদেরকে পড়াবো হচ্ছে আচ্ছা এখন হচ্ছে আইসোথার্মাল প্রসেস। Member second law.
সেকেন্ড লো আমরা পরে পড়বো, আগে ফার্স্ট লো থেকে যা পড়ার যে অ্যাপ্লিকেশন গুলো পড়ার সেগুলো আগে শেষ করে নিই, তারপর সেকেন্ড লো অফ থার্মোডাইনামিক্স শুরু করবো, ঠিক আছে? জি আচ্ছা। আচ্ছা, আইসোথার্মাল প্রসেসটা মানে হচ্ছে গিয়ে একটা প্রসেস যেখানে হচ্ছে সারাউন্ডিং থেকে তোমার পারফেক্টলি কন্ডাক্টিং হবে কিন্তু টেম্পারেচার তারপরেও কনস্ট্যান্ট থাকবে। মানে মনে করো সে তার আশেপাশে সব জায়গায় হিট আদান প্রদান করবে কিন্তু তার সিস্টেম থেকে সিস্টেমে নির্দিষ্ট পরিমাণে একটা হিট থাকবে, টেম্পারেচারটার কোনো পরিবর্তন হবে না। এই ধরনের প্রসেসকে বলা হয় আইসোথার্মাল প্রসেস। সে টেম্পারেচার মানুষের সাথে হিট, মানুষের কাছ থেকে হিট নেবে, হিট দেবে কিন্তু তার নিজের টেম্পারেচার কখনো কমবে না। এই ধরনের সিস্টেমকে বলা হবে আইসোথার্মাল প্রসেস, ঠিক আছে? ডেফিনেশন শিখলেই হবে আইসোথার্মাল প্রসেস আর এডিয়াবেটিক প্রসেসের। এরপরে আমি যেটা পড়বো সেটা হচ্ছে এডিয়াবেটিক প্রসেস। আচ্ছা, এরপরে হচ্ছে adiabatic process. The working substance perfectly insulated from the surrounding. It can neither give heat nor take heat from surrounding. মানে এমন একটা ওয়ার্কিং সাবস্টেন্সটাকে এমন একটা জায়গায় রাখা হয়েছে যে তার সব জায়গা থেকে মানে এটা হচ্ছে এমন একটা, তুমি ওয়ার্কিং সাবস্টেন্সটাকে এমন ভাবে রাখছো যে এটা পারফেক্টলি ইনসুলেটেড অবস্থায় আছে, কারো কাছ থেকে হিট নেবেও না, কারো কাছ থেকে দিবেও না। এই ধরনের সিস্টেমকে বলা হবে adiabatic process. আচ্ছা, heat when work is done on working substance there is rise in temperature because external work done on the working substance increase its internal energy. যখন এই ধরনের এডিয়াবেটিক প্রসেসে যখন তুমি কাজ করা হবে ওয়ার্কিং সাবস্টেন্সের উপরে, তখন সেইটা টেম্পারেচারটা বেড়ে যাবে। আর যখন এডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে যখন ওয়ার্কিং সাবস্টেন্স দিয়ে কাজ করানো হবে তখন দেখা যাবে ওই সিস্টেমটার টেম্পারেচারটা ফল করতেছে, ঠিক আছে? এখানে নিচে এটাই বলা হয়েছে। তারপরে হচ্ছে আইসোব্যারিক প্রসেস। এগুলো জাস্ট ডেফিনেশন শিখলেই হবে, তেমন কিছু শিখতে হবে না এখান থেকে। আচ্ছা, এখন আমাদের পড়তে হবে ওয়ার্ক ডান ডিউরিং এন আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেসে কাজ কতটুকু হয় সেটা হিসাব করার জন্য এখানে আমি তোমাদেরকে দুইটা প্রসেস পড়াইছি, আইসোথার্মাল প্রসেস, এডিয়াবেটিক প্রসেস। এখান থেকে প্রশ্ন এভাবে আসে, ডিফাইন isothermal process and calculate work done during an isothermal process. Similarly, ওইটার জন্য আসে define adiabatic process and calculate work done during an isothermal process. Sorry, adiabatic process. মানে দুইটার জন্য দুইটা বের করতে হয়। এখানে দেখো বলা হয়েছে যে একটা সিস্টেম যেটা পুরোপুরি আইসোথার্মাল অবস্থায় আছে এখন তাকে কাজ করবে, কিভাবে কাজ করবে আমরা জানি। পিডি রুমাস, আচ্ছা এখানে দেখো এখানে আছে, হ্যাঁ দুইটা আইসোথার্মাল প্রসেসে কি পরিমাণ কাজ হচ্ছে সেটা দেখো। একটা জিনিস যেটা দেখো সাইডে একটা গ্রাফ আঁকানো আছে, এ থেকে বি তে যাচ্ছে। আইসোথার্মাল প্রসেসে কিন্তু টেম্পারেচারটা কনস্ট্যান্ট, মানে টেম্পারেচারে কোনো পরিবর্তন করতে পারবে না। এখানে প্রেসার আর ভলিউম হচ্ছে তোমাদের কাজ করার জিনিস। এখন তুমি একটা জিনিসের দেখো, প্রথমে V1টা হচ্ছে ভলিউমটা কম আর V2টা হচ্ছে ভলিউমটা বেশি। যখন প্রেসার তুমি যখন কমায় দিবা তখন সে কি হবে, প্রেসার কমায় দিলে একটা বেলুনের মধ্যে যদি প্রেসার কমে যায় তার ভলিউমটা বেড়ে যাবে, আর যদি প্রেসারটা বেড়ে যায় তাহলে তার ভলিউমটা কমে যাবে। আচ্ছা দেখো এখানে আমি এটাকে তাহলে এই যে এ থেকে বি তে কি পরিমাণ কাজ হয়েছে সেটা আমি ইন্টিগ্রেশনের মাধ্যমে
বের করতে চাচ্ছি। V1 হচ্ছে তার ফাইনাল ইনিশিয়াল, আর V2 টা হচ্ছে ফাইনাল ভলিউম পজিশন ভলিউমের। PdV PV is equal to RT, এইটা চিন্তা করে এখান থেকে এটা আসছে। PV is equal to এটা PV is equal to RT লেখা আছে, তাহলে P সমান কি হবে? RT বাই V। এখানে নিচে টানটা মনে হয় আসে নাই, সব এখানে দেই নাই মনে হয়, এখানে এটা আসবে। আচ্ছা, এখানে আমি জাস্ট P এর জায়গায় RT বাই V বসাইছি, তাহলে আমি যদি RT তো কনস্ট্যান্ট, এটাকে বাইরে নিয়ে আসলাম, আর V d 1 বাই V dV এটাকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে log V2 বাই V1 আসছে। এই হচ্ছে শেষ। বুঝা গেছে জিনিসটা? তোমরা কি বুঝতে পারছো? হ্যালো, তুমি না বুঝতে পারছি? আচ্ছা এটা গেল এডিয়াবেটিক প্রসেস। এখন আমাদের আইসোথার্মাল প্রসেস শেষ, এখন এডিয়াবেটিক প্রসেসটা একটু দেখো। আচ্ছা, আমি এখানে খুব সিম্পল ভাবে লিখে রাখছি, তোমরা পরীক্ষার খাতায় একটু গুছায় লিখবা। যেমন একটা সিস্টেম, এডিয়াবেটিক সিস্টেম আছে, যেটা ইনিশিয়াল পজিশন হচ্ছে বি এ আর ফাইনাল পজিশন হচ্ছে বি। ইনিশিয়ালে তার ভলিউম হচ্ছে V1, ফাইনালে তার ভলিউম হচ্ছে V2, প্রেসার পি, এগুলা লিখবা। ঠিক আছে, আমি এখানে খুব শর্টকাট লিখে জাস্ট ক্যালকুলেশনটা লিখে দিচ্ছি। বাকি গ্রামাটিক্যাল কিছু জিনিস আছে, সাজায় গুছায় লেখার একটা ব্যাপার আছে, এগুলো তোমরা করে নিবা। ঠিক আছে, এখানে এডিয়াবেটিকের ক্ষেত্রে সেম ইন্টিগ্রেশন করলাম, PdV আসছে। কিন্তু দেখো এখানে এডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে PV গামা ইজ ইকুয়াল টু K। এইটা তোমরা কি এই ইকুয়েশনটার সাথে পরিচিত কিনা? PV গামা ইজ ইকুয়াল টু K। পরিচিত হলো। হ্যাঁ, তাহলে তো আর বোঝানোর ব্যাপার নাই। ঠিক আছে, তাইলে P ইজ ইকুয়াল টু আসছে এখান থেকে এই ইন্টিগ্রেশনটা তোমরা মনে হয় করতে পারবা, তাই না? হ্যাঁ, এটা কি করা যাবে না? ডিবি বাই বি গামা পারবা নাকি? হ্যালো, আচ্ছা না পারলে আমাকে বলিও। এটা ইন্টিগ্রেশনটা আসলে মোবাইলে করে দেখানো যাবে, এটা বোর্ড হইলে সাথে সাথে করে দেখানো যাবে। মানে v টু দি পাওয়ার মাইনাস গামা ডিবি, v টু দি পাওয়ার মাইনাস গামা ডিবি। তার মানে কি, ইন্টিগ্রেশন করলে পাওয়ারের সাথে এক যোগ হয় আর পাওয়ারটা নিচে নেমে যায়, তার সাথে এক যোগ হয়, মানে v টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস গামা প্লাস 1, এরকম। তারপর এটাকে একটু সাজায় গুছাই লিখবা, মাইনাস গামাটাকে পিছনে নিয়ে নিবা, 1টাকে সামনে নিয়ে আসবা, 1 মাইনাস গামা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তোমরা এটা করিও, যদি না হয় তাইলে আমি তো আছি, ওইটা পরে পরে ক্লাস নেওয়া যাবে একটা। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফার্স্ট থার্মোডাইনামিক্স থেকে আমাদের যা পড়াশোনা করার হচ্ছে এই শেষ, আর কিছু নাই। এখন আমার কাছে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো তোমরা। হ্যালো, তোমরা কি শুনতেছো? আসছো নাকি? আচ্ছা, কোনো মানে প্রশ্ন আছে কারো? কোনো কেউ কিছু বলবা? আচ্ছা ঠিক আছে, তোমরা দেখো। আর আজকে আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের এইটার আমি পিডিএফ নেক্সট ক্লাসে তোমাদের কোন সিআরকে দিয়ে দেবো। তোমরা বলো কবে সিআরকে নিবা? দিয়ে দিলে শনিবারে
শনিবারে একটু ঝামেলা আছে তো, শনিবারে 15ই আগস্ট আমাদের ক্যাম্পাসে যেতে হবে। শনিবার বাদ রবিবারে আমি নিব নেক্সট ক্লাসটা, ওকে? জি আচ্ছা ম্যাডাম। আর তোমাদের এই পিডিএফটা তোমাদের এই হিডেন থার্মোডাইনামিক্স এর এখন পর্যন্ত যা পড়ানো হয়েছে আমি এটার একটা পিডিএফ কালকে আর আজকের ক্লাস এই দুইটার পিডিএফ আমি তোমাদের সিআর কে দিয়ে দেবো, ঠিক আছে? ওকে